সবাই রেডি? বিসমিল্লাহির রহমানির স্যার, রহিম। শুরু করা যাক। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আচ্ছা, আমাদের আজকে প্রথম ক্লাস। তো আমরা যেহেতু তোমরা আগে ক্লাস করার অভিজ্ঞতা আছে, আগে বেশ কয়েকটা ক্লাস তোমরা করছো, কিন্তু আমার সাথে আজকে প্রথম ক্লাস, সেখানে আমরা বেশি কোনো ভূমিকা করতে যাব না। আমরা সরাসরি আমাদের কিছু টপিকসে চলে যাব। তার আগে অল্প কিছু পয়েন্ট একটু বলে নিই। প্রথমত হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর যখন তোমরা আপাতত চুপ থাকবা যখন আমি কথা বলবো, ক্লাসের মতোই, হ্যাঁ? তো তোমরা একটা নিরিবিলি জায়গায় তো সবাই আসো অলরেডি, তোমরা আশা করি সেখানেই থাকবা। আশেপাশের নয়েজ গুলো তোমরা একটু অ্যাভয়েড করবা। এবং যখনই কারো কোনো কিছু বলার প্রয়োজন হবে, সাপোজ আমি কোনো একটা জিনিস বোঝাচ্ছি, কোনো কিছু বলার প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে তোমাদের স্ক্রিনের ডান সাইডে মোর মোর অপশনের ভিতরে একটা অপশন আছে, দেখো রেজ হ্যান্ড, হাত উঁচু করা। ক্লাসে যখন হাত উঁচু করতে হয়, এখানে হাত উঁচু করার একটা অপশন আছে। এবং তোমরা যখন হাত উঁচু করবা রেজ হ্যান্ড অপশনটা ব্যবহার করে, তো আমি আমার এখানে দেখতে পাবো। তো এটা তোমরা করতে পারো। যখন তোমাদের কথা বলার প্রয়োজন হবে তখন তোমরা স্যার এইভাবে। হ্যাঁ, না এখনো আসে নাই, রেজ হ্যান্ড অপশনটা ব্যবহার করো। হ্যাঁ, রিঙ্কি ইসলাম হাত উঁচু করছে, শর্মি নিশি হাত উঁচু করছে। হ্যাঁ, মোটামুটি অনেকেই এটা অপশনটা ব্যবহার করতেছে। এটা হচ্ছে এক। জি স্যার। আমাদের পুরো ক্লাসের প্রথম পয়েন্ট হচ্ছে এটা। যখন কারো কিছু বলার দরকার হবে, হ্যাঁ, তখন আমরা হাত উঁচু করে দেবো এবং আমাদের কথা শেষ হয়ে গেলে আমরা আবার হাতটা নিচু করে দেবো। ওই একই অপশনে যে রেজ হ্যান্ড অপশনটা তুলে দিলে, লোয়ার হ্যান্ড অপশন আছে, এখন দেখো তারা হাত উঁচু করছে, লোয়ার হ্যান্ড দিয়ে তোমাদের হাতটা নিচে নেমে দেবে। হাত রেজ করলে আমি দেখতে পাবো এখানে হাত উঁচু করা আছে। আবার যখন তোমরা হাত লোয়ার করবো তখন এখান থেকে হাতটা চলে যাবে। ঠিক আছে? এরপরেও যদি কোনো কিছু তোমাদের নোট রাখার প্রয়োজন হয়, সাপোজ কোনো একটা প্রশ্ন বলার দরকার হয়, তো সেক্ষেত্রে তোমাদের চ্যাট অপশন আছে, চ্যাট অপশন ব্যবহার করে এটা এখানে লিখতে পারো, তো ওটাও আমি দেখতে পাবো। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি কথা। আমাদের মূল সাবজেক্ট হলো ওয়েব মাস্টারিং সাবজেক্ট। ওয়েব মাস্টারিং সাবজেক্টে আমরা অনেক চ্যাপ্টার অলরেডি শেষ করে ফেলছি। বলতে গেলে আমাদের যে টপিকস এর পুরোটাই আমরা শেষ করে ফেলছি আমাদের যে অফলাইন ক্লাসে। এখন সেই চ্যাপ্টার গুলো আমরা আবার রিভাইজ দিব। যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে সেই জিনিসগুলোকে আমরা সলভ করব। এবং ইন দ্য সেম টাইম আমরা এখন কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখবো। আমাদের এই ক্লাসটা হচ্ছে এলিমেন্টারি ক্লাস। একটা হলো থিওরি ক্লাস, একটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস, এবং আরেকটা ক্লাসের নাম হলো এলিমেন্টারি ক্লাস। তো থিওরি এবং প্র্যাকটিক্যাল আমরা সবাই বুঝি। এলিমেন্টারিটা আসলে কি? এলিমেন্টারি ক্লাস হলো বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যবহার করে যে ক্লাসটা নেওয়া হয় সেটাকে এলিমেন্টারি ক্লাস বলা হয়। তোমরা দেখবা যে বিদেশে বিভিন্ন ধরনের এলিমেন্টারি স্কুল আছে, যে স্কুলগুলোতে বইয়ের বদলে বেশি আছে খেলনা। বাচ্চাদের স্কুল, এলিমেন্টারি স্কুল, তো সেখানে বইপত্রের বদলে বেশি আছে খেলনাপাতি। তো খেলনা দিয়েই বেসিক্যালি বাচ্চাদেরকে শেখানো হয়। যেরকম আমরা ছোটবেলায় দেখছি আমাদের প্রাইমারি স্কুলে যে অ্যাবাকাস, তোমরাও দেখে থাকবা, অ্যাবাকাস মেশিন, গণনা করার জন্য একটা ফ্রেম, সেখানে এরকম দানা দানা ঢুকানো থাকে লোহার রডের ভিতরে। তো বিভিন্ন রং বেরঙের দানা ঢুকানো থাকে বড় বড় বলের মতো। ওইগুলা দিয়ে গণনা মানে শেখানো হয়। তো আমরা ওটাকে প্রথম প্রথম খেলনা হিসেবেই নিতাম, যে এটা তো একটা ভালো খেলনা। তো পরে তো দেখি না, এটা তো আসলে একটা ভালো শেখার জিনিস। তো বিদেশের অনেক স্কুলে, বাচ্চাদের স্কুলে এরকম এলিমেন্টারি ক্লাস হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো আমরা আমাদের এই ক্লাসটাও এলিমেন্টারি ক্লাস। আমাদের এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট আমরা ব্যবহার করতে পারি। যেমন একটা হলো যে আমরা তো মুখে কথা বলছি, যেটা আমরা থিওরি ক্লাসে করে থাকি। আবার আমরা এখানে আমাদের স্ক্রিন শেয়ার করতে পারতেছি, যেটা আমরা ল্যাব ক্লাসে করে থাকি। ল্যাব ক্লাসে আমরা কি স্ক্রিনের কাজগুলো বেসিক্যালি করে থাকি, আমাদের কম্পিউটারের যে প্র্যাকটিক্যাল গুলো, প্রোগ্রামিং এর প্র্যাকটিক্যাল গুলো বা এই জাতীয় সাবজেক্টের যে প্র্যাকটিক্যাল গুলো, সেটা কিন্তু আমরা এখানে করতেছি। তোমরা অলরেডি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। আমরা এখানে হোয়াইট বোর্ড ব্যবহার করতে পারি, যে যখন আমি কিছু ড্রয়িং করতেছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন রং বেরঙের এলিমেন্ট ড্রয়িং, এটা তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন বিভিন্ন জিনিস আছে এখানে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এই বিভিন্ন এলিমেন্ট ব্যবহার করে যে ক্লাসগুলো, এগুলোকে বলা হয় এলিমেন্টারি ক্লাস। তো এই জন্য আমাদের এলিমেন্টারি ক্লাসের বোঝা সহজ।
তোমরা একটু মনোযোগ দিলে, যে যেখানে আসো একটু মনোযোগ দিয়ে যদি দেখো এবং শোনো, তাহলে সবকিছু অতি সহজেই বোঝা সহজ। আর পুরো ক্লাসের রেকর্ডিংটা আমার কাছে থাকতেছে, যদি তোমরা চাও সেইটাও আমি তোমাদেরকে পরে প্রোভাইড করতে পারবো। একটু সময় লাগবে, কনভার্ট করতে হয় এটাকে আবার। তো এর আগের যে ক্লাসটা হলো সেটা কনভার্ট এখনো চলতেছে। তো এই ক্লাসটাও শেষ হবে, রেকর্ডিং শেষ হবে, পরে কনভার্ট হবে। তোমরা চাইলে ওটাও আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। তো এই জন্য তোমরা এখন ক্লাসে আমরা যেভাবে করতাম, যে বেসিক্যালি আগে কথা শুনতাম, এরপরে আমরা কাজ করতাম, তো এখানেও আমরা ওরকম, যদি কোনো কিছু নোট করা দরকার তুমি তাড়াতাড়ি নোট করতে পারো। কিন্তু এরকম যেন না হয় যে ক্লাসের নোট নিতে গিয়ে তোমার মেইন টপিকস এর আলোচনাটা ছাড়াই গেল, মনোযোগ বিঘ্নিত হয়ে গেল। ঠিক আছে এভরিওয়ান? ওকে। তো আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই। আমাদের টপিক ছিল ওয়েব মাস্টারিং। আর ওয়েব মাস্টারিং যে সাবজেক্টটা, এর যে পয়েন্টগুলো আছে, ওয়েব রিলেটেড কাজগুলা, একটা ওয়েবসাইটের যত ধরনের কাজ আছে, তার সি প্যানেলের কাজ, তার যে ডাটাবেজের কাজ, তার মেইনটেনেন্সের কাজ, তার যে ওয়েব পাবলিশিং কন্টেন্ট নিয়ে কাজ, তো সমস্ত কাজগুলো বেসিক্যালি ওয়েব মাস্টারিং সাবজেক্টের ভিতরে একসাথে আছে। এর একটা পার্ট হলো ডাটাবেজ নিয়ে কাজ। তো ডাটাবেজ নিয়ে কাজ করতে গেলে পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা সফটওয়্যার আমরা আমাদের ল্যাব ক্লাসে ব্যবহার করছি। এই সফটওয়্যারটা যদি আমরা অনেকবার করছি, ক্লাসেও প্র্যাকটিস করা হয়েছে কিভাবে একটা ডাটাবেস তৈরি করতে হয়, কিভাবে একটা ডাটাবেসকে ড্রপ করতে হয়, কিভাবে একটা ডাটাবেসের ভিতরে বিভিন্ন টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিলের কলাম বাড়াতে হয়, কমাতে হয়, টেবিলকে মডিফাই করতে হয়, অল্টার করতে হয়, এগুলো সব আমরা মোটামুটি দেখছি। এখন এনামুল আজকে একটা টপিক বলছে, ওটা নিয়ে আমরা আগে একটু কথা বলি, তারপরে আমরা আবার একটু রিভাইজ দেবো আমাদের কাজগুলো একেবারে প্রথম থেকে। দেখো, পিএসসি মাই অ্যাডমিনের যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে আছে, এখানে বাম পাশে আমার মাউসকে দেখতে পাচ্ছ তোমরা? মাউস পয়েন্টার নাড়াচ্ছি, পাচ্ছি স্যার। মাউস পয়েন্টার দেখা জি যায়? স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি স্যার পাচ্ছি। ঠিক আছে। তো এই আমাদের বাম পাশে যে সিটি ইআরপি, তারপরে সিটি প্যানেল, সিএমডি ডেমো, ইনফরমেশন স্কিম, এগুলো হচ্ছে আমাদের ডাটাবেস। বেসিক্যালি আমাদের একটা সার্ভারে অনেক ডাটাবেস থাকতে পারে, 1000, 2000, 5000, 10,000, লাখ এরকম পরিমাণ ডাটাবেসও থাকতে পারে। তো প্রত্যেকটা ডাটাবেজে আন্ডার টেবিল থাকে, প্রত্যেকটার সাথে দেখবে একটা করে প্লাস বাটন আছে। যখন আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করি তখন এটা এক্সপ্যান্ড হয় এবং এই ডাটাবেজের আওতায় যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ডাটাবেজের আওতায় এই টেবিলগুলো রয়েছে, এগুলো সব এখানে রয়েছে। তো একটা 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 ডাটাবেজের আওতায় যে টেবিলগুলো থাকে তার ম্যাক্সিমাম 50টার সামনে শো করে, ম্যাক্সিমাম 50টা এই সামনে শো করছে। আর বাকিগুলো কি হবে, এখানে দেখো একটা পেজিনেশন আছে, নেক্সট বাটনে ক্লিক করলে এই ডাটাবেজের আওতায় বাকি পেজগুলো এখানে আছে, কতগুলো পেজ তা এখানে রয়েছে। তা আমাদের এই যে ডাটাবেজ, এই ডাটাবেজের আওতায় এর আগের পেজে গেল 50টা টেবিল এবং এর পরের পেজে গেল দেখো আরো 4টা, টোটাল 54টা টেবিল আছে আমাদের এই ডাটাবেজের আওতায়। এই ডাটাবেজে তাই যদি আমরা এক্সপ্যান্ড করি, এখানে 50টা পড়া নাই, অল্প কিছু আছে। ইন দ্য সেম ওয়ে যদি আমরা এই টেবিলটা, এই ডাটাবেসটাতে যাই, দেখো এখানে টোটাল পেজ আছে 1টা 2টা। প্রথম পেজে তো 50টা আছে ফিক্সড, সেকেন্ড পেজে দেখো 1 2 3 যেগুলো আছে এগুলো 50 সাথে এগুলো যোগ করলে এগুলো। তো এটা হচ্ছে ডাটাবেস এবং ডাটাবেসের টেবিল। এখন আমরা যদিও সবাই ক্লাসে দেখছি, তারপর আজকে আবার একটু প্রথম থেকে রিভাইজ দিই, অনেকেই কাজ কাম করেন, মরিচা পড়ে গেছে, ভুলে গেছে কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, কিভাবে ডাটাবেসের একটা টেবিল বানাতে হয়। এখানে দেখো অনেকগুলো অপশন আছে ডান সাইডে, ডাটাবেস, এসকিউএল, স্ট্যাটাস, ইউজার অ্যাকাউন্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট, সেটিংস, রেপ্লিকেশন, ভেরিয়েবল, কেয়ার সেটস, মোরের ভিতরে আছে ইঞ্জিন এবং প্লাগইনস। এই প্রত্যেকটা অপশন আমাদের কাজে লাগে, এক এক কাজে লাগে। তার ভিতরে একটা অপশন আছে এক্সপোর্ট এবং ইম্পোর্ট। এক্সপোর্ট ইম্পোর্ট অপশনটা কি, আমরা আমাদের কম্পিউটারে, আমাদের বাসার কম্পিউটার বলি বা আমাদের ল্যাবের কম্পিউটার বলি, আমাদের ল্যাপটপ বলি, যেটাতে আমরা কাজ করি, সেখানে আমরা এই সার্ভারে আমরা ডাটাবেস বানাই, ক্রিয়েট ডাটাবেস, তার ভিতরে টেবিল বানাই, টেবিল ক্রিয়েট করি, সেখানে ডাটা ইনসার্ট করি। পুরো সফটওয়্যারটা আমাদের লোকাল কম্পিউটারে আমরা ডেভেলপ করি। এখন আমাদের এই সফটওয়্যারটা তো লাইভ করতে হবে, অর্থাৎ রিমোট ডাটাবেজে এটাকে আপ করতে হবে। যখন আমরা রিমোট ডাটাবেজে আপ করতে যাব
তখন আমাদেরকে এটা আমাদের লোকাল কম্পিউটার থেকে নিয়ে আমাদের রিমোট কম্পিউটার যে হোস্টিং আমরা কিনবো বিভিন্ন কোম্পানি থেকে, ওখানে আমাদেরকে আপ করতে হবে। তো সেই আপ করার একটা অপশন হচ্ছে এই এক্সপোর্ট অপশন। অর্থাৎ এই এক্সপোর্ট অপশন থেকে আমরা আমাদের যে ডাটাগুলো নিতে চাই বা যে ডাটাবেস গুলো নিতে চাই, সেগুলো আমরা এখান থেকে এক্সপোর্ট করে আমরা আমাদের রিমোট ডাটাবেসে নিয়ে যেতে পারবো। ফর এক্সাম্পল, একটা ডাটাবেসকে আমরা যদি সিলেক্ট করি ডেমো, এই ডাটাবেসটাকে আমরা আমাদের রিমোট যে সার্ভার আছে সেখানে আমরা নিয়ে যাব। প্রথমে আমরা ডেমো এই টেবিলটা বা ডাটাবেসটা আমরা সিলেক্ট করলাম, এবং দেখো যখন সিলেক্ট করছি এর আওতায় সবগুলো টেবিলও সিলেক্ট হয়ে গেছে, প্রতিটা দেখো ব্লক হয়ে গেছে সবগুলা। এখন আমি এক্সপোর্ট অপশনে যদি যাই, এক্সপোর্ট অপশনে গিয়ে এক্সপোর্টিং টেবিলস ফ্রম ডেমো ডাটাবেস, এক্সপোর্ট টেমপ্লেট এক্সপোর্ট মেথড এবং ফরম্যাট, অনেকগুলো অপশন আছে। এক্সিস্টিং টেমপ্লেটস, আমাদের এই উপরের এগুলো প্রয়োজন নেই, আমরা নিচে যাব। নিচে যে এই কুইক অপশনটাই আমরা ব্যবহার করব, এটা আমাদের জন্য সহজ। কাস্টম অপশনও আছে, এখানে অনেক অপশন আছে, তো এগুলো আমরা আরেকটু অ্যাডভান্স হলে তখন আমরা এগুলো দেখব। এখন আমরা বেসিক্যালি কুইক অপশনটাই দেখব। কুইক অপশনে এখানে কোনো অপশনটা আসে না, সিম্পলি। এখন এখান থেকে কোন ফরম্যাটে আমাদের ডাটাবেসটা আমরা এক্সপোর্ট করব সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। অনেকগুলো অপশন আছে, একটা হলো এসকিউএল ফরম্যাট, এরপরে সিএসভি ফরম্যাট, ওয়াইএমএল, কোডজেন, মাইক্রোসফট ওয়ার্ড 2000, অনেকগুলো ফরম্যাট আছে। পিডিএফ ফরম্যাটেও করা যায়, পিএসপি অ্যারে, ওপেন অফিস স্প্রেডশিট, ল্যাটেক্স, জেসন, সিএসভি, অনেকগুলো আছে। তো আমরা যখন একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে ডাটাবেস এক্সপোর্ট করব বা অন্য একটা সার্ভারে ডাটাবেস নিয়ে যাব, তখন আমাদেরকে বেসিক্যালি ওই সার্ভারের ফরম্যাট অনুযায়ী করতে হয়। তো আমরা যে লিনাক্স সার্ভার ব্যবহার করি, পিএসপি মাই অ্যাডমিন ব্যবহার করি, পিএসপি মাই অ্যাডমিন ডিফল্ট ভাবে এসকিউএলটা ব্যবহার করে, এটা সহজ সবার জন্য। তো আমরা এসকিউএলটা সিলেক্ট করলাম এবং গো বাটনে চাপ দিলাম। যখন আমরা গো বাটনে ক্লিক করলাম, এখন আমরা এই যে ফাইলটা তৈরি হবে, নতুন একটা ফাইল তৈরি হবে, এই ফাইলটা আমরা কিভাবে, কোথায়, কি নামে সিলেক্ট করব, সেভ করব, সেটা আমরা এখানে দিব। এখানে আমরা লিখব, তো সে নামটা এখানে লিখলাম, ফর এক্সাম্পল export database dot sql, exported database dot sql। এটা আমরা ধরে নিলাম যে আমাদের ডেস্কটপে আমরা সেভ করব, সেভ দিলাম। এখন দেখো আমাদের ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, exported database dot sql। এটাকে আমরা যদি আমাদের কোড এডিটর বা অন্য কোনো কিছু একটু ওপেন করে দেখি যে এর ভিতরে আসলে কি লেখা আছে। এটাকে আমরা একটু ওপেন করলাম কোড এডিটরে। ওপেন করলে দেখো এর ভিতরে এখানে একটা স্ট্রাকচার আমরা একটু ফলো করি। দেখো ক্রিয়েট টেবল রেজাল্ট, এরপরে রোল ভারকেয়ার, ব্র্যাকেটের ভিতরে 50, ডিফল্ট নাল, জিপিএ ডেসিমাল 20, ডিফল্ট নাল। এই লেখাটা একটু পরিচিত মনে হচ্ছে না? আমরা যখন ল্যাব ক্লাসে ডাটাবেস তৈরির কাজ করছিলাম, তখন আমরা টেবিল ক্রিয়েট এভাবে করছিলাম। ক্রিয়েট টেবিল, এরপরে টেবিলের নাম, এরপরে কলামের নাম, এরপরে সেই কলামের ডাটা টাইপ, এবং ব্র্যাকেটের ভিতরে সেই তার হচ্ছে ডাটা লেন্থ, কত লেন্থ হবে, সাইজ আর কি। এরপরে তার কোনো যদি অ্যাডিশনাল অ্যাট্রিবিউট থেকে থাকে তাহলে সেটা আমরা এখানে দিতে পারলাম। তো এটা হচ্ছে প্রথমে টেবিলটা ক্রিয়েট করার একটা কোড এখানে আছে। এরপরে আমাদের এই যে ডেটাবেসটা আবার আমরা যাই, দেখো এখানে রেজাল্ট নামের যে টেবিলটা আছে, সেখানে দেখো দুইটা ডেটাও আছে, রোল এবং জিপিএ তে 58, 59 আর জিপিএ আছে 44 করে। এই ডেটাগুলো তো আমাদের এক্সপোর্ট করতে হবে। তো সেই ডেটাগুলো দেখো এখানে আছে, ইনসার্ট ইনটু রেজাল্ট, রোল জিপিএ, তারপরে ভ্যালুস 58, 54, 59, 58, 4 আর 59, 4। দেখো এইভাবে একাধিক ভ্যালু আমরা এভাবে দিতে পারি। তো এটাও আমাদের একটা পরিচিত কোড। আমরা আমাদের যে ডাটাবেজের যে টেবিলগুলো সেখানে আমরা এইভাবে ডাটা ইনসার্ট করছিলাম। ইন দা সেম ওয়ে নিচে দেখো স্টুডেন্ট টেবিলও ক্রিয়েট করার কোড আছে। আবার স্টুডেন্ট টেবিলে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোও এখানে আছে। আবার প্রথমে
প্রথমে আছে এই ডাটাবেজের ডেমো, কোন ডাটাবেজে কাজ করবে। তো মোটামুটি আমরা আমাদের যে ডাটাবেজে টোটাল টেবিল এবং সবগুলো টেবিলের টোটাল যে ডাটা আছে সবগুলো মিলাই পুরো জিনিসটা আমরা এক্সপোর্ট করে ফেললাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো যখন আমরা নতুন কোনো সার্ভারে আমাদের এই ডাটাটা ইম্পোর্ট করব, আমরা তো আমাদের কম্পিউটার থেকে এটাকে এক্সপোর্ট করলাম। এখন আমাদের কাজ হলো এটাকে নিয়ে রিমোট যে সার্ভার আছে আমাদের রিমোট সার্ভারে যে ইম্পোর্ট করা, সেই ইম্পোর্ট অপশন কিন্তু এই আমাদের রিমোট সার্ভারে গেলেও আমরা এরকম একটা অপশন পাবো, ইম্পোর্ট অপশন। এখানে যে আবার আমি কোন ফরম্যাট থেকে ইম্পোর্ট করবো সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা তো এক্সপোর্ট করছিলাম এসকিউএল এ, তাহলে ইম্পোর্টের অপশনও এই এসকিউএল হবে, এটা এসকিউএল থাকলো। এবং এইখানে প্রথমে এই যে ফাইলটা চিনাই দিতে হবে, কোন ফাইল থেকে আমরা ইম্পোর্ট করবো সেটা আমাদের চিনাই দিতে হবে। এখান থেকে আমরা এই ফাইলটা চুজ করলাম, এরপরে আমাদের ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে এক্সপোর্টেড ডাটাবেস ডট এসকিউএল যে ফাইলটা আমরা বানাইছিলাম সেভ করছিলাম সেটাকে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখন যদি আমরা গো বাটনে ক্লিক করি তাহলে ওই ডেটাগুলো আমাদের এই সার্ভারে আবার নতুন করে কাজ ইম্পোর্ট হয়ে যাবে। তো এই ছিল সংক্ষেপে আমাদের নিজের কম্পিউটার থেকে কোনো ডাটাবেস টেবিল এবং ডাটা সহ এক্সপোর্ট করে নতুন কোনো কম্পিউটারে যে সেটা কি করা, ইম্পোর্ট করা। তো আমরা আমাদের একটু কাজের সুবিধার্থে আমরা আমাদের এই এই ডাটাবেসটা একটু ড্রপ করে দিই, যেমন করে ড্রপ ডাটাবেস ডেমো। কোনো ডাটাবেস ড্রপ করার কোড হচ্ছে ড্রপ ডাটাবেস ডেমো। যদি আমরা গো বাটন চাপ দিই ডাটাবেসটা ড্রপ হয়ে গেল। এখন দেখো এখানে আর কোনো ডেমো নামের কোনো ডাটাবেস নাই। তো আমরা নতুন যে কম্পিউটারে বা নতুন যে সার্ভারে আমাদের ডাটাবেস নিয়ে কাজ করতে যাচ্ছি সেখানে তো এরকমই থাকবে, আমাদের নিজের নামে কোনো ডাটাবেস থাকবে না। কিন্তু আমাদের তো ডাটাবেসের যে এক্সপোর্টেড ফাইল অলরেডি আছে আমাদের কাছে, আমাদের চিন্তা নাই। আমরা কি করব, সিম্পলি আমরা নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব। এসকিউএল এ যাব, আমরা এসকিউএল এ যাব, এখান থেকে এসকিউএল এ গেলাম, গিয়ে ক্রিয়েট ডাটাবেস ডেমো, ডেমো নামের ডাটাবেস আমরা আগে বানাই নেব। শুধু ডাটাবেসটা বানাবো, এর ভিতরে টেবিল বানানো লাগবে না, ডাটা ইনসার্ট করা লাগবে না। তো এটাতে আমরা গো বাটনে চাপ দেবো, দিলে দেখো আমাদের বাম পাশে আবার ডেমো নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। কিন্তু এই ডাটাবেসের ভিতরে কোনো টেবিলও নাই, কোনো ডাটাও নাই, কিছুই নেই। নো টেবিলস ফাউন্ড ইন ডাটাবেস। এখন আমাদের কাজ কি, যে একটু আগে যে এক্সপোর্টেড ফাইলটা আমরা রাখছিলাম আমাদের ডেস্কটপে সেভ করে, ওখানে যাব আমরা, ওখানে যে ওই ফাইলটা ইম্পোর্ট করব। ইম্পোর্টে গেলাম, ইম্পোর্টে গিয়ে এখানে চুজ ফাইলটাকে চুজ করলাম, এক্সপোর্টেড ডেটাবেস, এখান থেকে এক্সপোর্টেড ডেটাবেস করে ওপেন করলাম, করে এখানে এসকিউএল সিলেক্ট করা আছে ওটাই থাকলো, জাস্ট গো বাটনে চাপ দিলাম। দেখো এখানে ঘুরতেছে এবং ইম্পোর্ট হ্যাজ সাকসেসফুলি ফিনিশড, 13 কোয়েরিজ এক্সিকিউটেড, ইম্পোর্ট করা হয়েছে এবং 13টা কোয়েরি রান করা হয়েছে। দেখো আমাদের আগে যে চেহারা ছিল সেই চেহারায় এখন চলে আসছে আবার রেজাল্ট, তার ভিতরে 2টা ডাটা স্টুডেন্ট, এই স্টুডেন্টের ভিতরে আবার এই যে 3টা ডাটা। ঠিক আছে, তো এই হচ্ছে খুব সংক্ষেপে এক্সপোর্ট এবং ইম্পোর্ট, খুব সহজ কাজ, আমরা শিখে ফেললাম। আশা করি তোমরা সবাই পারবা এই কাজটা। ঠিক আছে, এখন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো বুঝতে অসুবিধা হয় তো তোমরা বলতে পারো। স্যার ড্রপ, আপনি যে ড্রপ করলেন স্যার, তারপর থেকে যদি আরেকটু বলতেন। ড্রপ করছি এই কারণে যে আমাদের তো নতুন সার্ভারে রান করতে হবে, হ্যাঁ, ইম্পোর্ট অপশনটাতে অলরেডি তো এই ডাটাবেসটা আমাদের এই সার্ভারে আছে, এজন্য আগে ড্রপ করে আমরা পুরো ডাটাবেসটা ফিনিশ করে নিলাম। বুঝলেন? স্যার ড্রপ করার পরবর্তীতে স্যার যা করছেন, এই যে ড্রপ করলাম, হ্যাঁ, ড্রপ করে এখান থেকে ড্রপ করলাম, ড্রপ করলে আমাদের ডাটাবেসটা এখান থেকে ডিলিট হয়ে গেল। তার মানে আমাদের এই সার্ভারটা হচ্ছে টোটালি এখন নতুন হয়ে গেল। এখন আমরা ওই যে আমাদের নিজের কম্পিউটার থেকে ডাটা এক্সপোর্ট করে রাখছিলাম একটা ফাইলে, এই যে এই ফাইলটা, এই ফাইল থেকে আবার নতুন করে এখানে ইম্পোর্ট করতে হবে। এই জন্য মূলত আমরা এটা ড্রপ করছি, বোঝানোর জন্য যে কেমনে ইম্পোর্ট কাজটা করে। তোমার যে ড্রপ করতে হবে এমন কোনো শর্ত নেই, কারণ তুমি তো নতুন যে সার্ভারে তুমি ইম্পোর্ট করবা ওখানে তো আগে থেকেই নাই।
আমাদের এখানে আগে থেকে আছে, তো একই নামে দুটা ডাটাবেস হইতে পারে না বিধায় পুরাতনটা আমরা ড্রপ করে নিলাম বোঝার সুবিধার্থে। ঠিক আছে নাসির? জি স্যার। হ্যাঁ, আর আর কারো কোনো প্রশ্ন আছে? সবার মোটামুটি মাইক্রোফোন মিউট আছে, তো যদি কারো কোনো প্রশ্ন থাকে আনমিউট করে বলতে পারো। আমাদের এই ক্লাস আর 10 মিনিট চলবে আর কি, 40 মিনিটের যে টাইম, 10 মিনিট সময় আছে আমাদের হাতে। তো এর ভিতরে আমরা কোনো টপিক হয়তো যেতে পারবো না, এর ভিতরে কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা করতে পারি। আচ্ছা, নীল প্রজাপতি কে? একটু নামটা লিখতে ভালো হয়। আচ্ছা, একটা পয়েন্ট প্রথমেই বলে স্যার আসসালামু আলাইকুম, আমি হচ্ছে নাবিল আহমেদ মৌ। কিছু পয়েন্ট প্রথমেই বলছিলাম, কিছু রুলস বলছিলাম। ক্লাসে যেরকম দেখো, এটা কিন্তু ইনফর্মাল ক্লাস, যদিও তোমরা ঘরে বসে করতেছো, ক্লাসটা ক্লাসের মতোই। এই জন্য জি স্যার। কয়েকটা বিষয় আমরা একটু খেয়াল রাখবো। তোমরা অনেকে যা পরে আসছো, এই জন্য প্রথম থেকে আবার ওই পয়েন্টগুলো একটু বলতেছি। প্রথমে হলো যে আমরা আমাদের নিজেদের মাইক্রোফোন গুলো মিউট রাখবো, তো তোমরা অলরেডি রাখছো, ভেরি গুড, তোমরা সবাই ভালো। নিজেদের ভিডিও গুলো অফ রাখবো, ঠিক আছে? নাসিরের ভিডিওটা অন আছে, তো ওই জন্য অফ করলে স্যার ভালো। কিভাবে অফ করবো স্যার? আমি তো ভিডিওর একটা বাটন আছে, ক্লিক করলে ভিডিওটা অফ হয়ে যাবে। তো ভিডিও অফ করার কয়েকটা কারণ আছে, তার ভিতরে একটা কারণ হলো যে যখন ভিডিও অন থাকে তখন হ্যাঁ হয়েছে, যখন ভিডিও অন থাকে তখন তোমাদের অনেক বেশি ডাটা কস্ট হবে। তো এই জন্য তোমার মোবাইলে ডাটা স্যার ঠিক হয়েছে। ঠিক আছে, তো তোমরা তো মোবাইলে ডাটা কিনে ব্যবহার করো, তো তোমাদের ডাটা যদি বেশি খরচ হয় এটা তো তোমাদেরই লস। তো এই জন্য তোমরা যখন ডাটাটা ভিডিওটা অফ করে কাজ করবো তখন তোমাদের ডাটা কম খরচ হবে। এক, দ্বিতীয়ত হলো যে তোমরা অনেকে গ্রামে আছো, সব জায়গার ইন্টারনেট স্পিড সমান না। শহরে থাকলেও, যেমন আমার বাসাতে ইন্টারনেট স্পিড বাসার ভিতরে পায় না টোটালি, খুব খারাপ অবস্থা। এই জন্য অনেক সময় ইন্টারনেট স্পিড ফ্লাকচুয়েট করে, কম কম বেশি হয়। তো যখন ইন্টারনেট স্পিড কম থাকে তখন যদি ভিডিওটা অন থাকে তো ওটা বাফারিং হয়, বেঁধে বেঁধে যায়, ভালোভাবে শোনা যায় না, বোঝা যায় না। যদি অফ থাকে তাহলে এটা খুব সহজ হয়, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে এক একজন এক এক পরিবেশে আছে, কে কোন ড্রেসে আছে, কে কোন পরিবেশে আছে, এটা সবার সামনে ফ্লাশ না করতে হবে, নিজের প্রাইভেসির কারণে, বিশেষ করে মেয়েরা, ঠিক আছে? নিজের প্রাইভেসি নিজেদের রাখাই বেটার। এবং ছেলে মেয়ে উভয় ক্যামেরা আমরা অফ রাখবো, মাইক্রোফোনও অফ রাখবো, চেষ্টা করবো কথা বলার সময় অন করে নেবো, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় আরেকটা পয়েন্ট হলো যে যখন আমরা কোনো টপিকস আলোচনা হবে, তখন টপিক্সের ভিতরে কথা না বলে আমরা যদি একটা হাত উঁচু করে রাখি, যেমন এনামূল এখন হাত উঁচু করে রাখছে, ও কিছু বলবে, একটু পরে ওকে আমরা সুযোগ দিব। তো এই যে রেজ হ্যান্ড অপশন আছে তোমাদের স্ক্রিনের নিচে ডান দিকে কোনায়, মোর অপশনের ভিতরে রেজ হ্যান্ড একটা অপশন আছে, ওই অপশনটা যদি তোমরা চাপ দাও তাহলে তোমাদের হাত উঁচু হয়ে যাবে। অর্থাৎ ক্লাসে যেরকম তোমরা হাত উঁচু করতা, এখানেও হাত উঁচু হবে। তো আমি এখানে দেখতে পাবো যে কে কে হাত উঁচু করে রাখছে, বা তারা হয়তো বা কিছু বলবে, তাদেরকে আমি পরবর্তীতে সুযোগ দেবো, দেখাই যাচ্ছে একটা অপশন। আরেকটা হলো যে চ্যাট অপশন আছে, যদি কারো কোনো নোট রাখার প্রয়োজন হয় যে এই প্রশ্নটা আমি পরে ভুলে যাবো, তা এখনই করে রাখি, না হলে ভুলে যেতে পারি, তো সেক্ষেত্রে তোমরা চ্যাট অপশনে যে ওই প্রশ্নটা লিখে রেখে দিতে পারো, তাহলে আমি আমার সামনে থাকলে ওটা আমি যখন সুযোগ পাবো তোমাদের প্রশ্নটা আনসার দেবো, এটা। আরেকটা হলো যে যখন তোমাদের অনেকে অনেক নিকনেম থাকে, তো আমরা চেষ্টা করবো যখন ক্লাসে ঢুকবো, আমরা মানে এখানে এন্টার করবো, তখন আমরা রিনেম করে নিজের আসল নামটা দেওয়ার, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে যে কে আছে কে নাই, কে এরকম। মৌ তুমি মাইন্ড করো না, তুমি নীল প্রজাপতি লিখছো, ঠিক আছে, অসুবিধা নেই। এটা তোমাকে দিয়ে উদাহরণ দিলাম, তুমি যে তোমার নাম ওকে স্যার। আমাকে জিজ্ঞাসা করতে হতো না, ঠিক আছে? এই জন্য আমরা সবাই চেষ্টা করবো এটা ফর্মালিটি গুলো একটু মেনে চলার, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ভেরি গুড স্টুডেন্ট সবাই, খুব অ্যাটেন্টিভ, ক্লাসে সবাই কেমন হইচই করে কথা বলে, এখানে কেউ কিছু বলতেছে না, আমার খুব মজা লাগতেছে কথা বলে। সবাইকে ক্লাসে বারবার বলতে হয় এখানে কাউকে বলা লাগতেছে না, এটা ভেরি গুড একটা সিস্টেম। তাই না বলে এবার বলো, এনামুল হাত উঁচু করে রাখছিল কিছু বলার জন্য, এবার বলো। স্যার আমরা কি কনসোল থেকে ডাটাবেসকে কোনোভাবে সিলেক্ট করতে পারি কোয়েরির মাধ্যমে? হ্যাঁ অবশ্যই পারি, সিলেক্ট ডাটাবেস, সিলেক্ট ডাটাবেস ডেমো, এটা করলে আমার ডাটাবেস সিলেক্ট হবে। সিলেক্ট স্যার কোয়েরি এরর দিচ্ছিল আমারও সকাল থেকে স্যার। সিলেক্ট একটা অপশন তো আছে অবশ্যই, একটু গুগল করতে হবে।
সিলেক্ট ডাটাবেস উইথ এসকিউএল। ইউজ অপশন ব্যবহার করতে হয়, সিলেক্ট না, ইউজ অপশন, ইউজ ডেমো স্যার আমি একবার ইউজ দিয়ে করছিলাম অবশ্য, কিন্তু স্যার ইউজ ইউজ ডাটাবেস দিয়ে করছিলাম। ঠিক আছে স্যার, ডাটাবেস না, ইউজ যখন সিএমটি দেওয়া তখন হচ্ছে ইউজ সিএমটি ব্যবহার করতে হবে। কিন্তু স্যার ওই যে উপরে আপনার সেই ডাটাবেস তো ডেমোই রয়ে গেছে স্যার। এটা হচ্ছে টেম্পোরারি একটা জিনিস। যখন আমরা ধরো এই যে ডেমো ডাটাবেজের ভিতরে কিন্তু আমরা এখন আসি, কিন্তু এখন আমাদের জি স্যার। যে সিএমপি ডাটাবেজে কাজ করতে হবে। তো সিএমপি ডাটাবেজে আমরা কিভাবে কাজ করবো? অলরেডি তো আমরা একটা ডাটাবেজের ভিতরে আসি, এখন আমাদেরকে হয় এই সিএমপি ডাটাবেজের উপরে যেতে হবে, সেখানে ক্লিক করতে হবে, তারপরে যে স্যার আমরা এখানে কার্সার ইউজ করতে, স্যার মাউস পয়েন্টার ইউজ করতে যাচ্ছি না, আমরা কনসোল থেকেই করতে যাচ্ছি স্যার, সেটা কিভাবে করব? শেষ করতে দাও। তো যখন আমরা একটা ডাটাবেজের ভিতরে থাকবো, তখন যদি আমরা অন্য কোনো একটা ডাটাবেজে কাজ করতে চাই, তখন আমাদের সেটা সিলেক্ট করতে হয় সাধারণত, করে তারপরে এই যে এখানে চেঞ্জ করতে হয়, এখানে চেঞ্জ হয়, তারপরে আমরা সেই ডাটাবেজে কাজ করতে পারি। তো যখন আমাদের এরকম কোনো প্রয়োজন হবে যে আমরা একটা ডাটাবেজের ভিতরে আসি, এমতো অবস্থায় আরেকটা ডাটাবেজে আমরা কোনো কাজ করব, তখন আমরা ওই ইউজ অপশনটা যে কোনো কোয়েরি লেখার আগে লিখবো ইউজ, ধরো সিএমপিটা ইউজ করে নিলাম, এরপরে আমি ওই সিএমপি ডাটাবেজের ভিতরে কোনো একটা কাজ করবো, সিলেক্ট অল ফ্রম যে স্টুডেন্ট, সিএমপি ডাটাবেজের কোনো স্টুডেন্টস এর কোনো কিছু সিলেক্ট করা। বুঝা গেল? এটা হচ্ছে টেম্পোরারি, এটা পার্মানেন্টলি সিলেক্ট হবে না, এটা টেম্পোরারি, শুধুমাত্র এই কোয়েরির জন্য ওই ডাটাবেসটা সিলেক্ট হবে। একেবারে পার্মানেন্টলি এখানে যে নাম আসবে, এখানে ব্লক হয়ে যাবে, ওটা করার জন্য ক্লিক করা শর্ত। আর যদি টেম্পোরারি শুধুমাত্র এই কোয়েরিটা আমার এই ডাটাবেজে রান হবে, এটা করার জন্য আমাদের এই ইউজ অপশনটা ব্যবহার করতে হবে। যেমন কি বোঝা গেল? একটু ব্যবহার করলে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আজকের টপিক শেষ করে ফেলছি। আশা করি সবাই বুঝতে পারছো, যেহেতু আর কেউ কোনো প্রশ্ন করতেছে না। এখন আমাদের নেক্সট ক্লাস আছে পরশুদিন, সেদিন আমরা একটা টপিক নিয়ে আলোচনা করবো। এখানে পর্যায়ক্রমে টোটাল পিএসসি ম্যাডমিনের কাজগুলো আমরা দেখবো, এবং সি প্যানেলের কাজগুলো প্রত্যেকটা অপশন ধরে ধরে আমরা দেখবো। ঠিক আছে, ইনশাআল্লাহ।